This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাজির হাজির আসামি হাজির, আসামি বাম আমল হাজির। আবার সে এসেছে ফিরে এসেছে ছাই ফেলতে ভাঙা কুলো, ফিরে এসেছে নন্দ ঘোষ। বাড়ি সবই নাকি ইলিগাল ভাবে এটা বামফ্রন্ট আমল থেকে, এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরো কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। কলকাতার কার্টন ব্রিজে ভেঙে পড়েছে নির্মীয়মান বহুতল, মৃতের সংখ্যা বেড়েছে। কার দায়? চেনা অস্ত্রই ব্যবহার করেছিলেন কলকাতার মেয়র, রাজ্যের পুরমন্ত্রী। কিন্তু বহু ব্যবহারে অস্ত্র যে ভোঁতা হয়ে গেছে তা কি খেয়াল ছিল না? যত দোষ নন্দ ঘোষ, যত দোষ বাম আমল। পুরাণ বলে অপরাধ করতেন শ্রীকৃষ্ণ, আর দোষ হতো নন্দ ঘোষের। বালক কৃষ্ণ ওর বাড়ির থেকে চুরি করে মাখন খেতেন, আর সবাই বলতো নন্দ ঘোষের আদরেই নাকি শ্রীকৃষ্ণ এরকম ননি চোরা হয়েছেন। দাপড়ের নন্দ ঘোষ এই ঘোরকলিতেও কিন্তু সমান প্রাসঙ্গিক। বাংলার প্রচলিত প্রবাদগুলোর মধ্যে অন্যতম কি, ওই যত দোষ নন্দ ঘোষ। এবার যে যত দোষ করুক না কেন, সব নন্দ ঘোষের ঘাড়েই যায়। এই প্রবাদের সহজ অর্থ হচ্ছে দুর্বল মানুষের ঘাড়ে দোষ চাপানো। আবার অনেকের মতে সব দোষ ঘুরে ফিরে একজনের ঘাড়ে চাপানো মানে দোষ চাপানোর মতো একটা শক্তপোক্ত কাঁধ পাওয়া। ঠিক যেরকম তৃণমূল পেয়েছে 2011 সালে ক্ষমতা এসছে তারা, তারপরে এতগুলো বছর চলে গেছে কিন্তু কাঁধ বদল হয়নি। যখনই যে কোনো দোষ ধরা পড়েছে, সব দোষ ওই 34 বছরের বাম আমলের ঘাড়ে চাপিয়ে দিয়েছে রাজ্যের তৃণমূল সরকার। 2011 সালের আগে যা যা বেআইনি কাজ সব সিপিএম করে এখন চুপারস্তম সেজে বসে আছে। যদি খাতা খোলা ফাইল খোলা হয় তাহলে দেখা যাবে যে কাজের কাজ কিছু করেনি, অকাজের কাজ করে গেছে। সব ব্যাপারে সিপিএমের সময় দুর্নীতি শুরু হয়েছে। সারদা থেকে আরম্ভ করে তার আগেও অনেকগুলো চিট ফান্ড সব সিপিএম আমলে হয়েছে। বামফ্রন্ট সরকারের খাদ্য দপ্তর বা রেশন দুর্নীতি নিয়ে যদি আন্দোলন করতে হয়, অন্য কোথাও যেন রাস্তাঘাট ডিস্টার্ব না করে, শুধুমাত্র ফরওয়ার্ড ব্লক অফিসের সামনে বিক্ষোভ করে। খাদ্য দপ্তরের দুর্নীতি বাম আমল থেকে চলে এসছে। ফিরহাদ হাকিম কি ভেবেছিলেন যে সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে? 34 বছরের বাম আমলের ঘাড়ে যেভাবে তারা এতদিন ধরে দোষ টোষগুলো চাপিয়ে যে এসছেন আর কি, ঠিক সেই রকমভাবে এই যে গার্ডেন ব্রিজে যা ঘটলো, অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমাদের এতজন সহনাগরিককে আমরা হারালাম, সেই দোষটাও ওই বাম আমলের ঘাড়েই চাপানো যাবে? রাজ্যের পুরমন্ত্রী, কলকাতার মেয়র, তিনি কি বোঝেননি যে ডাস্টবিন উপচে পড়ছে? ও বলে না যে ছাই ফেলতে ভাঙা কুলো, সব ওই ভাঙা কুলোয় করে যেখানে ফেলা হচ্ছে সেখানে ফেলার জায়গা আছে কি? এবার তো গিয়ে ঘরের মধ্যেই পড়ছে মনে হচ্ছে। যেভাবে সবাই আস্থা করে ময়লা আবর্জনা ফেলেন, সেভাবেই তো যাবতীয় দোষ ত্রুটি দুর্নীতি আর যাবতীয় যা যা দুর্বলতা যা যা তাদের দিকে গেতে এসছে, সব অভিযোগ ওই বাম আমলের দিকে ছুঁড়ে ফেলতে ফেলতে ডাস্টবিন উপচে পড়ে এখন ঘরের মধ্যেই যে পড়ছে, সেটা কি ফিরহাদ হাকিম বোঝেননি যে পুরনো ডাস্টবিনের বদলে নতুন ডাস্টবিন বসে গেছে? 2011 সালে রাজ্যে বামফ্রন্ট সরকারের পতন হয়েছে। 34 বছর তারা শাসনে ছিল, তারপর বাম বিদায়। কিন্তু তার আগে অনেক আগের থেকে কলকাতা পুরসভায় তো বাম জমানার অবসান হয়ে গেছে। খেয়াল করে দেখুন, হিসেব বলছে মাঝখানে 5টা বছর বাদ দিয়ে 19 বছর কলকাতা কর্পোরেশন দখলে রেখেছে বর্তমান শাসক। ঠিক বলছি, একদম লাস্ট 19 বছর, মানে মাঝখানের 5 বছর আর 19,
24 যদি ধরেন, 2000 সালে সুব্রত মুখোপাধ্যায়, তারপরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন, তারপরে 8 বছর শোভন চট্টোপাধ্যায়, আর তারপরে তো ফিরহাদ হাকিম। মাঝখানের ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সময়টা বাদ দিলে ওই 19 বছর শাসক দলই কিন্তু এই কলকাতার দেখভাল করছে। 2000 সালের 12ই জুলাই মেয়রের চেয়ারে বসেছিলেন সুব্রত মুখোপাধ্যায়। 2005-এ সিপিআইএমের বিকাশ ভট্টাচার্য মেয়র হলেও 2010-এ পুরসভায় আবার পালা বদল হয়। 2010 থেকে টানা 8 বছর মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায়। এবং বর্তমান মেয়র ফিরহাদ হাকিম, তিনি কিন্তু দুবার মেয়র পদে বসে নেই করে 5.5 বছর কাটিয়ে দিয়েছেন। তাহলে সব দোষ বামেদের, একথা বলা যায় কি? ডাস্টবিনে দায় চাপানোর চেষ্টাটা একটু বেশি কষ্টকল্পিত হয়ে যাচ্ছে না? 5 বছর স্যাংশনের পরে 5 বছর পরে তার ফার্দার রিনিউয়াল দরকার। 5 বছরটা আরও 5 বছর তাকে এক্সটেন্ড করা যেতে পারে। তারপরে তার আর এক্সটেন্ড করা হয় না, কিন্তু খুব বিশেষ ক্ষেত্রে, খুব লিমিটেশনের ক্ষেত্রে সেটা এক্সটেন্ড করা অনেক সময় হয়, সেটা বিশেষ কারণ থাকলে। ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আইন রয়েছে, কিন্তু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনি নির্মাণ করার জন্য কিছু মানুষ এখনো রয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে গঠনমূলক, একেবারে সম্পূর্ণভাবে শক্ত হাতে এর মোকাবিলা করতে হবে। দেখুন, কলকাতা পুরসভার এই প্রাক্তন টাউন প্ল্যানারের কথা থেকেই তো স্পষ্ট যে গার্ডেন রিচে এই দুর্ঘটনার দায়টা বাম আমলের ঘাড়ে চাপানো সম্ভব নয়। কারণ সরকারি নিয়মে যদি প্ল্যান স্যাংশন হওয়ার পর তার বৈধতা মাপা হয়, তাহলে খুব বেশি হলে 10 বছর, মানে তার মধ্যে বাড়ি তৈরি করতে হবে। যদি তার মধ্যে নির্মাণ সম্পূর্ণ হয়ে যায়, তাহলে তার কমপ্লিশন সার্টিফিকেট নিতে হবে। আর যদি না হয়, ওই 10 বছর পর আবার রিনিউ করতে হবে সেই প্ল্যানটাকে। তাহলে এই বাড়ির প্ল্যান 2014 সালে পাস হওয়ার কথা। এবার নিয়ম বলছে যে কোনো বাড়ি তৈরির জন্য প্রথমে বিএলআরওর অনুমতি লাগে। জমি, মৌজা, দাগ আর মিউটেশন নম্বর খতিয়ে দেখে অনুমতি দেয় ভূমি দফতর। আর তারপর সাইট প্ল্যান, যেখানে বাড়ি তৈরি হবে সেই এলাকার রাস্তার মাপ, এরকম অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। কতটা জায়গা ছাড়তে হবে, কতটা বাইরে তৈরি করা যাবে, এই সমস্ত বিষয়গুলো সব খতিয়ে টতিয়ে দেখে চূড়ান্ত অনুমতি দেয় পুরসভা। এখানেই শেষ নয়, বিল্ডিং তৈরি শেষ হয়ে গেলে কমপ্লিশন সার্টিফিকেট বা সিসি দেয় পুরসভা। বহুতল পরিদর্শন করে পুরসভার এই অফিসাররা যদি বোঝেন কোনো বেআইনি কাজ হয়েছে বা নির্মাণের মধ্যে কোনো বেআইনি অংশ রয়েছে যেটা নিয়ম মেনে হয়নি, তাহলে কিন্তু পুরসভার ক্ষমতা আছে সিসি আটকে দেবার, এবং সবথেকে বড় কথা, যেটা নিয়ম বহির্ভূতভাবে তৈরি হয়েছে সেই অংশটা ভেঙে দেওয়ার। যে বাড়িটা ভেঙে পাশের বস্তির ওপর পড়েছে না, সেটার বিল্ডিং স্ট্রাকচার মানে খাঁচা তৈরি হয়ে গেছিল, সবকটা ফ্লোর পিলার গেঁথে তৈরি হয়ে গেছিল। গত বছর 22শে ডিসেম্বর টক টু মেয়র অনুষ্ঠানে ফিরহাদ হাকিম বলেছিলেন যে গার্ডেন রিচে যেভাবে অসাধু প্রমোটাররা পুকুর ভরাট করে চলেছেন, তাতে এই এলাকাটা অচিরেই গ্যাস চেম্বারে পরিণত হবে। টোটাল 15 নম্বর বোরোতে কত পুকুর ছিল, সেই পুকুরগুলো 1 সপ্তাহের মধ্যে অ্যাসেসমেন্ট নাম্বার এবং রেকর্ড আমার টেবিলে হওয়া উচিত। 15 নম্বর বোরো, বিশেষ করে বোরো এক্সিকিউটিভ শুনছেন, দিস হ্যাজ টু বি ডান উইদিন নেক্সট উইক। আমি এই যে অসভ্যতাগুলো হচ্ছে প্রমোটার বা ইলিগাল ফিল আপ, আমি অনেক রিকোয়েস্ট করছি যে দয়া করে করবেন না, ওটা গ্যাস চেম্বার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এইটা আমার কাজ নয় কি আমি সবার বাড়ি গিয়ে দেখবো কি কোথায় কি ইনলিগাল কে বাড়ি করছে, লিগাল বাড়ি করছে। দেয়ার ইজ আ টিম কেএমসি, ও দেখবে কি কোথায় কি ইনলিগাল হচ্ছে না হচ্ছে। আমি কিছুই জানি কতদিন ধরে হচ্ছে সেটাও জানি, মানে কোনো কমপ্লেন আসলেই তো নলেজে আসবে। আমার কাছে কোনো কমপ্লেন নেই, আমার নলেজেই নেই। এটা বিভিন্ন রেট আছে, 500 টাকা, 600 টাকা, 700 টাকা করে স্কোয়ার ফুট। কার ঘাড়ে যায় এই টাকাটা? যারা ফ্ল্যাট বুকিং করছেন। ফলে এটা মিলে জুলে এই সরকারটা, এই পুরসভা মানুষকে মারার কাজ করছে, সমাজ বিরোধীদের জন্ম দিচ্ছে, পুলিশকে ওপেন ছুট দিয়েছে। দেখছেন তো, পুলিশ ওখানে যেতে দিচ্ছে না। প্রমোটারকে অ্যারেস্ট করলে হবে নাকি? ওখানকে কাউন্সিলরকে অ্যারেস্ট করতে হবে।
কারণ ওখানকার কাউন্সিলর প্রমোটার যদি সত্য কথা বলেন তাহলে বেরিয়ে যাবে যে কীভাবে তারা এই বেআইনি কাজে মদত দিয়েছে। যদি ধরেও নিই যে বাম আমলে তৈরি হয়েছে, তো বিগত 14 বছর ধরে তো যে বাড়ির থেকে ওরা ট্যাক্স নিয়েছেন, নিশ্চয়ই বাড়িতে ইন্সপেকশন হয়েছে। যদি দেখে থাকে যেটা ইলিগাল হয়ে থাকে স্যাংশনের বিরুদ্ধে, তাহলে কি ঘুমোচ্ছিলেন পুরসভা? নিয়ম কানুন কিছু মানা হয় না, শুধু পয়সা দিলে সব কাজ হয়। পয়সা ফেঁকো, তামাশা দেখো, এটা হচ্ছে কলকাতা পুরসভা।